আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তৌহিদা সহজ ম্যাথের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি অভিজ্ঞতা নং 7 এর বীজগাণিতিক রাশির জগৎ অভিজ্ঞতাটির দ্বিতীয় পর্ব নিয়ে। এই পর্বে আমরা 153 নং পেজ থেকে 156 নং পেজ পর্যন্ত আলোচনা করব এবং এই পৃষ্ঠাগুলোতে যে একক কাজ, জোড়াই কাজ ও ছকগুলো আছে সেগুলো বুঝে বুঝে সমাধান করব। এই অভিজ্ঞতার গত ক্লাসে পেজ নং 153 জোড়াই কাজ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা চলক বা ভ্যারিয়েবল সম্পর্কে আরো জানি। এই টপিকটি দিয়ে আমাদের আলোচনা শুরু করব। প্রথমে আমরা টপিকটি রিডিং করব, তারপর আমরা বোঝার চেষ্টা করব। এবার চলো একটি উদাহরণের মাধ্যমে চলক বুঝতে চেষ্টা করি। তোমাদের ক্লাসে প্রতিদিন উপস্থিতির সংখ্যাটা কেমন? নিশ্চয়ই সংখ্যাটি একটি ভবঘুরে সংখ্যা, অর্থাৎ সব দিন একরকম থাকে না। ক্লাসের সবাই একসাথে যুক্তি করে না আসলে সংখ্যাটা শূন্য হতে পারে। পরীক্ষার দিন আসলে আবার দেখা যাবে ক্লাসের সবাই উপস্থিত। তোমাদের ক্লাসের শিক্ষার্থীর মোট সংখ্যাটি নির্দিষ্ট হলেও দৈনিক উপস্থিতি দিনভেদে পরিবর্তিত হবে। এই উপস্থিতি রাশিটাকে তাই আমরা চলক নাম দিতে পারি এবং মজা করে বলতে পারি থেমে না থেকে চলতে থাকে বলে তাকে চলক, ইংরেজিতে ভ্যারি করে বলেই ভ্যারিয়েবল বলে। নিচে চলকের কিছু বৈশিষ্ট্য দেয়া আছে। চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, চলকের মান নির্দিষ্ট নয়। 3 নং বৈশিষ্ট্য, চলক বিভিন্ন ধরনের মান হতে পারে। অর্থাৎ এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমরা চলক বলতে এমন একটি মান বা এমন একটি প্রতীক বিবেচনা করব, বা এমন একটি প্রতীক আমরা চলক বলতে আমরা এমন একটি প্রতীক আমরা চিন্তা করব যে প্রতীকটার মান নির্দিষ্ট নয়, দিন ভেদে, সময় ভেদে, অবস্থা ভেদে, অবস্থান ভেদে এটা পরিবর্তন হয়। আশা করি এই টপিকটির মাধ্যমে চলক বা ভ্যারিয়েবল কি সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন চলকের পর আমরা আরেকটি টপিক ধ্রুবক নিয়ে আলোচনা করব। ধ্রুবক বা কনস্ট্যান্ট। আলো চিনলে যেমন অন্ধকারকেও চিনতে হয়, ঠিক তেমনি ভাবে চলককে চিনলে ধ্রুবক বা কনস্ট্যান্ট সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। চলকের মতো ধ্রুবকও হলো পরিমাপযোগ্য রাশি যার মান পরিবর্তনশীল নয়। আমরা যে সকল সংখ্যা নিয়ে কাজ করি, যেমন 1 2 3 4 100 500, এরা সবাই এক একটা ধ্রুবক, কারণ এদের মানের কোনো পরিবর্তন ঘটে না। তোমার মন খারাপ করা বন্ধু সকালবেলা তোমাকে এসে এক শালিক দেখেছি বললে তুমি ঠিক একটা শালিকই কল্পনা করে নেবে, 5টা কিংবা 10টা নয়। এই সংখ্যাগুলো এককবিহীন। একক আছে এমন ধ্রুবক খুঁজে পাওয়াও খুব কঠিন কিছু নয়। এই যেমন ধরো 0°C বাতাসের শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড বললে তুমি একটি নির্দিষ্ট গতিতে শব্দকে চলতেই কল্পনা করবে। অর্থাৎ আমরা মোটামুটি এটা বুঝতে পারি যে নির্দিষ্ট যে কোনো সংখ্যা বা পরিমাপযোগ্য যে রাশিগুলো সেগুলোকেই কনস্ট্যান্ট বা ধ্রুবক বলে। এখানে বলেও দিয়েছে নির্দিষ্ট যে কোনো সংখ্যা, নির্দিষ্ট একটি সংখ্যা অর্থাৎ পরিমাপযোগ্য রাশি। ধ্রুবক হলো একটি পরিমাপযোগ্য রাশি যাদের মান নির্দিষ্ট। এখানে কিছু নির্দিষ্ট কিছু মান দেওয়া আছে যে মানগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি, এবং যখন যে রাশিটা আমরা ব্যবহার করব তখন আমরা সেই রাশিটাকেই চিন্তা করি বা ওই রাশিটাই আমরা ঠিকঠাক কল্পনা করি। কিন্তু একক যে ধ্রুবক যে সবসময় এককবিহীন বিষয়টা তা না। একক সহ ধ্রুবক আছে এবং সেগুলো নির্দিষ্ট। এই যে যেমন ধরো 0°C বাতাসের শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। 332 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় যে বাতাসে 1 সেকেন্ডে শব্দ 332 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে এখানে 332 মিটার পার সেকেন্ড একক দিয়ে এখানে তোমাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে ধ্রুবক একটি পরিমাপযোগ্য রাশি এবং একটি নির্দিষ্ট রাশি। এই পরিমাপযোগ্য ধ্রুবক রাশির একক থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তবে চলক যেমন পরিবর্তনশীল ছিল, ধ্রুবকটা সেরকম পরিবর্তনশীল নয়।
আশা করি ধ্রুবক সম্পর্কে তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা প্রক্রিয়া চিহ্ন নিয়ে আলোচনা করব। প্রক্রিয়া চিহ্ন কতগুলো আছে, কি কি, এবং বাস্তব জীবনে প্রতিনিয়ত প্রক্রিয়া চিহ্নগুলো আমরা কোথায় দেখতে পাই সে বিষয়ে আমরা জানব। পূর্বে আমরা সংখ্যার ক্ষেত্রে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বৃহত্তর এবং ক্ষুদ্রতর সম্পর্কে জেনেছি। এগুলো যেসব চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে তাদেরকে আমরা প্রক্রিয়া চিহ্ন বলে থাকি। নিচের ছকটি লক্ষ্য করো। সংখ্যার ক্ষেত্রে আমরা যদি বাংলায় বলি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বৃহত্তর, ক্ষুদ্রতর চিহ্ন, কিন্তু বীজগণিতে প্রক্রিয়া চিহ্নগুলো এগুলোই ব্যবহার করা হয়, শুধুমাত্র ইংরেজিতে এগুলোর নামকরণ করা হয় বা ইংরেজিতে এগুলো ব্যবহার করা হয়। যেমন যোগকে আমরা প্লাস বলবো, বিয়োগকে মাইনাস, গুণ বা ডট ব্যবহার করা হয় গুণ হিসাবে, সেখানে ইনটু বা ডট ব্যবহার করা হয়, বলা হয় প্রতিনিয়ত। ভাগকে ডিভিশন, বৃহত্তরকে গ্রেটার দেন, ক্ষুদ্রতরকে লেস দেন বলা হয়। প্রক্রিয়া চিহ্নের প্রয়োগ। এমন একটি উপকরণের নাম বলতে পারবে যেখানে প্লাস এবং মাইনাস দুটি চিহ্নই ব্যবহার করা হয়? ছবির যে বস্তু দুটো দেখতে পাচ্ছ, এই বস্তু দুটো হচ্ছে ব্যাটারি। আমরা প্রতিনিয়ত এই বস্তুটা দেখতে পাই আমাদের বাসা বাড়িতে, বিভিন্ন রিমোট বা খেলনা গাড়ি বা ঘড়ি চলতে গেলে এই ব্যাটারি, পেন্সিল ব্যাটারি বা এই টাইপের ব্যাটারি আমাদের প্রতিনিয়ত লাগে। এই ব্যাটারির মাথার দিকে দেখবে এই প্লাস চিহ্ন দেয়া থাকে, এই প্লাস চিহ্নটা মাথার দিকে দেয়া থাকে এবং একেবারে নিচের দিকে মাইনাস চিহ্ন দেয়া থাকে। তাহলে আমরা এই প্রক্রিয়া চিহ্ন আমাদের বাস্তব জীবনেও প্রতিনিয়ত ব্যবহার করছি। আশা করি প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। প্রক্রিয়া চিহ্ন সমূহকে বীজগণিতে আমরা কিভাবে পড়ব সে বিষয়ে এই ছকে পরিষ্কার ধারণা দেওয়া আছে। আমরা ছকটি যদি একটু রিডিং করি তাহলেই বুঝতে পারবো বীজগণিতে আমরা প্রতিনিয়ত এই প্রক্রিয়া চিহ্নগুলোকে কিভাবে পড়ব। এক্স প্লাস ওয়াই, এটাকে পড়া হয় প্রতীক দিয়ে এক্স প্লাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই প্রক্রিয়া চিহ্ন দিয়ে এভাবে লেখা হয় এবং পড়া হয় এক্স মাইনাস ওয়াই। এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই কে এক্স ক্রস ওয়াইও বলা হয়, আবার এক্স ডট ওয়াইও দেওয়া হয়, আবার এক্স ওয়াইও বলা হয়। এক্স এক্স ডিভিশন ওয়াই লেখা হয় এক্স ভাগ ওয়াই, অনেক সময় এই চিহ্ন ব্যবহার করা হয়, কিছু কিছু ক্ষেত্রে লব হর আকারেও লেখা হয়। তবে আমি তোমাদের একটা পরিষ্কার ধারণা দিতে চাই, এই লব হর আকারে যে লেখাটা এইটাই আমরা প্রতিনিয়ত লিখবো বীজগণিতে, এবং এই এক্স ভাগ ওয়াই এই চিহ্নটা আমরা কম ব্যবহার করব। এক্স ইন্টু ফাইভ, এইটাকে এক্স ক্রস ফাইভ, এক্স ডট ফাইভ এই দুটো, এবং ফাইভ এক্স এটাও লেখা হয়। কিন্তু এই দুটো টপিকের থেকে, মানে এই দুটো আকৃতির থেকে আমরা এই ফাইভ এক্স যে আকৃতিটা এটা আমরা বেশি ব্যবহার করব, কিন্তু এক্স ফাইভ লেখা হয় না, কারণ ইন্টু বা গুণের ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক এবং পরে অক্ষর প্রতীক লেখা হয়। এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য ব্যবহার করা হয়েছে, বিশেষ একটা নিয়ম ব্যবহার করা হয় বীজগণিতে। সবসময় সংখ্যা প্রতীক আগে লেখা হয় এবং অক্ষর প্রতীকটা পরে লেখা হয়। যেমন এখানে দেওয়া আছে 3x, আবার 10y, আবার 9z ইত্যাদি। x y এর চেয়ে বড়, এটা লেখা হয় x গ্রেটার দেন y, এটা আমরা পড়বো এভাবে। x y এর চেয়ে ছোট, আমরা পড়বো x y এর থেকে x লেস দেন y। আশা করি এই ছকটি থেকে তোমাদের মোটামুটি ধারণা হয়েছে যে কিভাবে বীজগণিতে আমরা বিভিন্ন প্রয়োগ চিহ্নগুলো, আমরা এখানে প্রক্রিয়া চিহ্নগুলো প্রয়োগ করব এবং কিভাবে পড়ব। এতক্ষণ ধরে আমরা যে চলক, ধ্রুবক এবং প্রক্রিয়া চিহ্ন নিয়ে আলোচনা করলাম, এই সবগুলো সমন্বয়ে যে একটি খোলা বাক্য তৈরি করা হয় বা গাণিতিক বাক্যে যে সম্পর্ক তৈরি করা হয়েছে, যে গাণিতিক সম্পর্কটা তৈরি করা হয়েছে সেটা বীজগণিতিক রাশি। আমরা এখন বীজগণিতিক রাশি টপিকটি আগে পড়ব, তারপর আমরা বীজগণিতিক রাশি সম্পর্কে আলোচনা করব। সংখ্যার গল্পে তোমরা দুই বা ততোধিক অঙ্ক বা সংখ্যার সমন্বয়ে অসংখ্য গাণিতিক সম্পর্ক তৈরি করেছো, যেমন 3 যোগ ব্র্যাকেট দিয়ে 4 গুণ 5 বিয়োগ 6, এভাবে আরো কতগুলো এখানে পদ দিয়ে দেওয়া আছে। এই সম্পর্কগুলো 3, 4, 5, 6 এগুলোর মধ্যে ইত্যাদি অঙ্কগুলো বা সংখ্যাগুলো দিয়ে তৈরি করা হয়েছে। লক্ষ্য করে দেখবে যে
সংখ্যা বা অঙ্কগুলোর মাঝে প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন এই ইত্যাদি প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে গাণিতিক সম্পর্ক তৈরি করা হয়েছে। একইভাবে বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক প্রতীক বা চলক, ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে এক ধরনের রাশি তৈরি করা হয়, যা বীজগণিতিক রাশি বা ইংরেজিতে বলা হয় অ্যালজেব্রিক এক্সপ্রেশন হিসেবে আমরা জানি। এই কথা অবশ্যই মনে রাখতে হবে যে বীজগণিতিক রাশিতে অবশ্যই একাধিক চলক থাকতে হবে। বীজগণিতিক রাশিতে এক বা একাধিক চলক থাকতে হবে, অর্থাৎ একটা চলকও থাকতে পারে আবার একাধিক চলকও থাকতে পারে। তাহলে তোমরা তোমাদের বইয়ে বেশ কিছু লাইন আন্ডারলাইন করে নাও বা মার্ক করে নাও, যাতে করে সেগুলো সংজ্ঞা হিসেবে আসলে তোমরা পরীক্ষার হলে লিখতে পারো। লাইনটি হচ্ছে, বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক প্রতীক, চলক, ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে এক ধরনের রাশি তৈরি করা হয়, যা বীজগণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন হিসেবে পরিচিত। এইটুকু লিখে আমরা পরিচিত লিখব এবং শেষে একটি লাইন আমাদেরকে লিখতে হবে, সেটা হচ্ছে যে বীজগাণিতিক রাশিতে অবশ্যই এক বা একাধিক চলক থাকতে হবে। মানে চলক অবশ্যই থাকতে হবে, সেটা একটাও হতে পারে আবার একাধিকও হতে পারে, কিন্তু চলক থাকতে হবে, মিনিমাম একটা চলক থাকতে হবে। নিচে কিছু বীজগাণিতিক রাশি দিয়ে দেওয়া আছে, যেমন 2x + 5। এখানে দেখো একটি চলক বিশিষ্ট, এটা হচ্ছে একটি বীজগাণিতিক রাশি। আরেকটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে 3x + 2y। এখানে দেখো এই বীজগাণিতিক রাশিটি দুই চলক বিশিষ্ট, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। এখানে আবার আরেকটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে 5x - 7y + z। এখানে তিনটি বীজগাণিতিক রাশি, দেখো x, y এবং হচ্ছে z। এরকম একাধিক x, y, z, p, q, r, a, b, c এগুলো দিয়েও এখানে বীজগাণিতিক রাশি তৈরি করা যায়। আশা করি বীজগাণিতিক রাশি সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা হয়ে গেছে। বীজগাণিতিক রাশি যে টপিকটা আমরা পড়লাম, তারপরে একটি জোড়ায় কাজ আছে। জোড়ায় কাজে প্রশ্নটা এরকম, এক বা একাধিক চলক ব্যবহার করে কমপক্ষে 10টি বীজগাণিতিক রাশি তৈরি করে খাতায় লেখো। তারপর পরস্পর খাতা বিনিময় করে একে অপরের ভুল ত্রুটি চিহ্নিত করো। দেখো এখানে আমি একটি তোমাদের ছক করে দিয়েছি। এই ছকের মধ্যে প্রথম শিক্ষার্থীর জন্য 10টা বীজগাণিতিক রাশি লিখে দিয়েছি এবং দ্বিতীয় শিক্ষার্থীর জন্য আমি 10টা বীজগাণিতিক রাশি লিখে দিয়েছি। আমি আমার মতো করে দিয়েছি। তুমি যখন তোমার পাশের শিক্ষার্থী বা পাশের বন্ধুর সাথে যখন এই জোড়ায় কাজটি করবে, তখন তোমরা তোমাদের মতো করে চলকগুলো চেঞ্জ করতে পারো, প্রক্রিয়া চিহ্নগুলো চেঞ্জ করতে পারো, বিভিন্ন টপিকগুলো চেঞ্জ করে এখানে তোমরা দুজন 10টা করে 20টা বীজগাণিতিক রাশি লিখে দুজনে খাতা বিনিময় করবে। খাতা বিনিময় করে কে সঠিক লিখলো ভুল লিখলো সেগুলো তোমরা চিহ্নিত করবে। এটাই হচ্ছে তোমাদের জোড়ায় কাজ। এটা তোমাদের ক্লাসে যে শিক্ষক তোমাদের ক্লাস নেবেন, যে বিষয় শিক্ষক, উনি তোমাদেরকে এটা এই জোড়ায় কাজটা সম্পন্ন করাবেন। আশা করি বুঝতে পেরেছো। 155 নং পৃষ্ঠায় একটি একক কাজ রয়েছে। বলা আছে, নিচের ছকে প্রদত্ত বর্ণনাগুলো যৌক্তিক ব্যাখ্যা সহ বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ এখানে কিছু বর্ণনা দিয়ে দেওয়া আছে। এই বর্ণনাগুলো তুমি মনে করতে পারো এটা এক প্রকার প্রশ্ন। এই বর্ণনাগুলোর উপর ডিপেন্ড করে আমরা বীজগাণিতিক রাশি লিখব এবং তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করব। প্রথম প্রশ্ন, তোমার বয়স তুমি জানো, তোমার মায়ের বয়স তোমার বয়সের 4 গুণ থেকে 2 বছর বেশি। এই অংশটা আন্ডারলাইন করলাম এই কারণে, মার্ক করলাম এই কারণে যে যাতে আমার প্রশ্নের উত্তরটা এই অংশটুকুর ভেতরেই লুকিয়ে আছে। আমার বয়স 12 বছর। তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থীর বয়স সর্বোচ্চ 12 বছর, অর্থাৎ গড়ে 12 বছর হয়, তাই আমি 12 বছর দিয়ে করেছি। তোমার মায়ের বয়স তোমার বয়সের 4 গুণ থেকে 2 বছর বেশি। বেশি হলে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব, আর কম বললে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। আর যদি গুণ কথাটা থাকে তাহলে তো গুণ ব্যবহার করব, ভাগ থাকলে ভাগ ব্যবহার করব। তাহলে তোমার মায়ের বয়স হবে 12 × 4 + 2, অর্থাৎ 4 × 12 = 48, 48 আর 2 যোগ করলে হবে হচ্ছে 50 বছর, অর্থাৎ তোমার মায়ের বয়স হচ্ছে 50 বছর। একটু খেয়াল করে দেখো, এখানে কোনো অক্ষর প্রতীক ব্যবহার করা হয়নি। যেহেতু অক্ষর প্রতীক কোনো ব্যবহার করা হয়নি, তাহলে আমরা বলতে পারি এটা একটা পাটিগণিতীয় রাশি, অর্থাৎ বীজগণিতীয় রাশি নয়। অক্ষর প্রতীক ব্যবহার না করার কারণে এখানে কোনো চলক ব্যবহার করা হয়নি, অর্থাৎ এটি একটি বীজগণিতিক রাশি নয়। এখানে কোনো চলক ব্যবহার করা হয়নি। 2 নং প্রশ্ন, 1 কেজি চালের মূল্য 1 কেজি ডালের মূল্য অপেক্ষা
30 টাকা কম। ডালের মূল্য অপেক্ষা 30 টাকা কম। মার্ক করলাম, কারণ এটার মধ্যে আমাদের উত্তর লুকিয়ে আছে। 1 কেজি ডালের মূল্য হচ্ছে x টাকা ধরে নিয়েছি, কারণ ডালের মূল্য আমরা জানি না। 1 কেজি চালের মূল্য হবে ডালের মূল্য থেকে 30 টাকা কম। ডালের মূল্য x টাকা, তার থেকে 30 টাকা কম। কম বলে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব, একটু আগে আগের প্রশ্নটাতে বলেছিলাম। তাহলে 1 কেজি চালের মূল্য আমরা পেলাম x মাইনাস 30 টাকা। ইহা একটি বীজগণিতীয় রাশি, কারণ এখানে দেখো অক্ষর প্রতীক x ব্যবহার করা হয়েছে, কারণ এতে চলক ব্যবহার করা হয়েছে। অক্ষর প্রতীক যেহেতু ব্যবহার করেছি, তাহলে অক্ষর প্রতীকটাই হচ্ছে আমাদের চলক। 3 নং প্রশ্ন, শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সের 4 গুণ। শিলার দাদার বয়স শিলা ও শিলার বাবার বয়সের সমষ্টি অপেক্ষা 15 বছর বেশি। তাহলে শিলার বর্তমান বয়স আমি ধরে নিয়েছি x বছর। শিলার বাবার বয়স, এখানে বলা আছে শিলার বাবার বয়স শিলার বর্তমান বয়সের 4 গুণ। তাহলে শিলার বর্তমান বয়স যদি x বছর হয়, শিলার বাবার বর্তমান বয়স হবে 4x বছর। শিলার দাদার বর্তমান বয়স শিলা ও শিলার বাবার বয়সের সমষ্টি অপেক্ষা 15 বছর বেশি। তাহলে শিলার বয়স হচ্ছে x বছর, শিলার বাবার বয়স হচ্ছে 4x বছর, তাদের সমষ্টি অপেক্ষা আরো 15 বছর বেশি। তাহলে দেখো এখানে অক্ষর প্রতীক x অর্থাৎ চলক x ব্যবহার করেছি আমরা। x এবং 4x যোগ করলে আমরা পাচ্ছি 5x প্লাস 15। 15 যেহেতু ধ্রুব সংখ্যা, তার সাথে চলক কখনো যোগ আকারে যোগ করা যাবে না, তাই যোগ আকারে লিখে দিয়েছি। তাহলে এখানে শিলার বয়স x বছর, শিলার বাবার বয়স 4x বছর, শিলার দাদার বয়স 5x প্লাস 15 বছর। এটি একটি বীজগাণিতিক রাশি, কারণ এতে চলক ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 156 নং পেজে ছকটির বাকি অংশ রয়েছে। এখানে 4 নং প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, বলা আছে প্রতিটি বাক্সে 50টি করে আপেল থাকলে মোট আপেল সংখ্যা কত। চিত্রে আমরা দুইটি বক্স দেখতে পাচ্ছি এবং বাহিরে 4টি আপেল এখানে দেখা যাচ্ছে। একটি বাক্সে আপেল সংখ্যা 50টি যদি হয়, তাহলে দুইটি বাক্সে আপেল সংখ্যা হবে 2 × 50 হবে হচ্ছে 100টি। এখানে শুধু 100টি আপেল নয়, আরো বাহিরে 4টি আপেল রয়েছে। তাহলে এই 100 এর সাথে যদি আমরা 4 প্লাস করি, তাহলে আমরা পাচ্ছি 140 আপেল, অর্থাৎ 104টি আপেল। চিত্রের মধ্যে যে আপেলগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে মোট 104টি আপেল রয়েছে। এই অঙ্কটি সমাধান করার সময় এখানে আমি কোনো অক্ষর প্রতীক বা কোনো চলক ব্যবহার করিনি। যেহেতু কোনো অক্ষর প্রতীক এবং চলক ব্যবহার করিনি, তাহলে এটা বীজগাণিতিক রাশি নয়। যৌক্তিক ব্যাখ্যায় আমরা লিখব এটি বীজগাণিতিক রাশি নয়, কারণ এখানে কোনো চলক ব্যবহার করা হয়নি। এখন আসো পরবর্তী 5 নং প্রশ্নটি পড়ি। 5 নং প্রশ্নে বলা আছে কোনো এক মহাসড়কে বাসের প্রতি ঘন্টায় বেগ ট্রাকের বেগের চেয়ে 12 কিলোমিটার বেশি। বাসের প্রতি ঘন্টায় বেগ চেয়েছে, যা কিনা ট্রাকের বেগের চেয়ে 12 কিলোমিটার বেশি। ট্রাকের বেগ আমাদেরকে ধরে নিতে হবে। আমরা ধরে নিয়েছি ট্রাকের বেগ হচ্ছে x কিলোমিটার পার ঘন্টা। তাহলে বাসের বেগ হবে হচ্ছে ট্রাকের বেগের চেয়ে 12 কিলোমিটার বেশি, সেজন্য এখানে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করেছি। তাহলে বাসের বেগ হলো x + 12 কিলোমিটার পার ঘন্টা। এখানে যেহেতু আমি অক্ষর প্রতীক বা চলক ব্যবহার করেছি, সেজন্য এটা একটি বীজগাণিতিক রাশি। যৌক্তিক ব্যাখ্যায় আমরা লিখব ইহা একটি বীজগাণিতিক রাশি, কারণ এতে চলক ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা এই অঙ্ক দুটো বুঝতে পেরেছো। এই ছকের আরো বেশ কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলো এই ভিডিওতে আমি দিতে পারছি না। আগামী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। এখন পর্যন্ত যে 5টি অঙ্ক দিয়েছি, ইনশাআল্লাহ আমি আশা করছি তোমরা সেই 5টি অঙ্ক বুঝতে পেরেছো। আগামী ভিডিওতে তোমাদের বাকি যে অঙ্কগুলো আছে এই ছকের, সেগুলো সহ আরো বেশ কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করনি, তারা দ্রুত লাইক ও সাবস্ক্রাইব করে দাও এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। কথা হবে আগামী ভিডিওতে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।